আমরা আজকে বর্জ্য ব্যবস্থাপনা বা ওয়েস্ট ম্যানেজমেন্ট এই চ্যাপ্টারটা পুরোটা বোঝানোর চেষ্টা করছি ভিডিওটির মাধ্যমে, এবং আশা করি এই বোঝানোর যে ক্লাসটি তার ভেতর থেকেই সমস্ত কোয়েশ্চেন কমন আসবে। তো বর্জ্য কাকে বলে প্রথমে সেটা আমাদেরকে বুঝতে হবে। আমরা দৈনন্দিন বিভিন্ন জিনিস ব্যবহার করি, সেটা সবজি হতে পারে, সেটা একটা চিপস খাচ্ছি, সবজির খোসাটা ফেলে দিচ্ছি, চিপস খাচ্ছি, চিপসের প্যাকেটটা ফেলে দিচ্ছি, এগুলো আমাদের কোনো কাজে লাগছে না, এগুলো বর্জ্য পরিবেশের মধ্যে পড়ে থাকে। তাহলে সেগুলো যদি পরিবেশের মধ্যে পড়েই থাকে তাহলে সেগুলো তো আমাদের পরিবেশকে দূষিত করবে, আমাদের দেখতে খারাপ লাগবে, রোগ বাড়বে, তাই না? তাহলে বর্জ্যকে ব্যবস্থাপনা করা প্রয়োজন, অর্থাৎ ওয়েস্টকে ম্যানেজমেন্ট করা প্রয়োজন। ওয়েস্টকে যদি ম্যানেজমেন্ট না করতে পারি তাহলে প্রবলেমেটিক হয়ে যাবে ব্যাপারটা। সেজন্য বিভিন্ন ধরনের বর্জ্য হতে পারে, যেমন কঠিন বর্জ্য, তরল বর্জ্য, গ্যাসীয় বর্জ্য, বিভিন্ন ধরনের বর্জ্য এই প্রকৃতিতে রয়েছে, এটা আমাদেরকে বুঝতে হবে। কঠিন বর্জ্য কি হতে পারে বলো, দু একটা উদাহরণ। কঠিন বর্জ্য সবজির খোসা, ভাঙা কাঁচ, মোবাইল ভাঙা। হ্যাঁ, তরল বর্জ্য কি হতে পারে? মানে তরল বর্জ্য, এটা পৌর কোনো কলকারখানার যে দূষিত জলগুলো আছে বেরোচ্ছে সেগুলো হতে পারে, তাই না? আর কি হতে পারে? কাপড় কাচার যে জলগুলো রয়েছে সেগুলো হতে পারে। এগুলো সব কি হতে পারে? এগুলো সব হচ্ছে তরল বর্জ্যের মধ্যে পড়ে। আচ্ছা, আর কি হতে পারে? গ্যাসীয় বর্জ্য কি হতে পারে? কলকারখানা দূষিত ধোঁয়া হতে পারে, গ্যাসীয় বর্জ্যের মধ্যে পড়ে। তাহলে এই যে বর্জ্যগুলো উৎপাদন হচ্ছে, হ্যাঁ, সেই বর্জ্যগুলো প্রকৃতি অনুসারে, যে কলকারখানা থেকে দূষিত বর্জ্য আসছে, তারপর আমরা দেখতে পাচ্ছি যে পৌরসভা থেকে বর্জ্য আসে, এই যে তরল বর্জ্যের মধ্যে পড়ছে তরল বর্জ্য। কঠিন বর্জ্য, বাড়ি থেকেই আমরা কঠিন বর্জ্য উৎপাদন করছি, হতে পারে। সবজির খোসাটাও তো কঠিন বর্জ্য, এটা প্লাস্টিক, সেটাও কঠিন বর্জ্যের মধ্যে পড়ছে। গ্যাসীয় বর্জ্য কি? বিভিন্ন কলকারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া, এগুলো গ্যাসীয় বর্জ্য। তাহলে বর্জ্য এগুলো বিভিন্ন প্রকৃতি অনুসারে শ্রেণীবিভাগ। আবার আছে কিছু বিষাক্ত বর্জ্য, কিছু বিষহীন বর্জ্য। বিষাক্ত বর্জ্য কোনগুলো? পারদ হচ্ছে বিষাক্ত বর্জ্য, তাই তো? ক্যাডমিয়াম, আর্সেনিক, এগুলো সব বিষাক্ত বর্জ্য, রোগ হয়। পারদ দূষণ হলে কি হবে? কি রোগ হয়? মিনামাটা রোগ হয়। পারদ দূষণ হলে মিনামাটা রোগ হয়। আর্সেনিক দূষণ হলে ব্ল্যাক ফুড ডিজিজ হয়। আমাদের পশ্চিমবঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় ভর্তি আছে আর্সেনিক, তো ব্ল্যাক ফুড ডিজিজ হয়। তারপর ক্যাডমিয়াম দূষণে ইটাই রোগ হয়, ইটাই রোগ। ফ্লোরোসিস একটা রোগ, যেটা ফ্লোরাইড দূষণে হচ্ছে। তাহলে এই দূষণগুলো যদি বাড়ে, এখান থেকে শর্ট কোয়েশ্চেন দেয় কিন্তু পরীক্ষায়, যে কোন ধরনের দূষণে কি রোগ হয়। ফ্লোরোসিস রোগ হচ্ছে ফ্লোরাইড দূষণে। হ্যাঁ, এগুলো মাথায় রাখতে হবে। তারপরে আমাদেরকে মাথায় রাখতে হবে যে বিষাক্ত বর্জ্য আমরা পড়লাম, বিষহীন বর্জ্য, যেটা কোনো পরিবেশের ক্ষতি করে না, মানুষের কোনো ক্ষতি করে না। সবজির খোসা কোনো ক্ষতি করবে না। তাহলে বিষাক্ত বর্জ্য, বিষহীন বর্জ্য, এর পার্থক্য পরীক্ষায় দেয়, যে কোনটা বিষাক্ত বর্জ্য, কোনটা বিষহীন বর্জ্য। আবার আরেকটা কোয়েশ্চেন দেয় এখান থেকে, যে জৈব ভঙ্গুর আর জৈব অভঙ্গুর এটা কি? জীব দ্বারা বিশ্লেষিত হয় যে সমস্ত বর্জ্য, সেগুলোকে বলা হয় জৈব ভঙ্গুর। জীব দ্বারা বিশ্লেষিত হচ্ছে, তাহলে যে বর্জ্য জীব দ্বারা বিশ্লেষিত হয় তাকে কি বলা হয়? জৈব ভঙ্গুর। আর যে বর্জ্য জীব দ্বারা বিশ্লেষিত হয় না তাকে কি বলে? জৈব অভঙ্গুর। এটা মাথায় রাখতে হবে। এই যে আমরা দেখছি যে গৃহস্থালির যে বর্জ্যগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, গৃহস্থালির বর্জ্য, এগুলো সব উৎপন্ন হয়েছে গৃহস্থালির বর্জ্য। তাহলে গৃহস্থালির বর্জ্যের মধ্যে থেকে যা পাচ্ছি আমরা, ম্যাক্সিমাম ধরো সবজির খোসা থেকে শুরু করে যেগুলো আমরা পাচ্ছি, সেগুলো কিন্তু আমাদের কোনো ক্ষতি করে না। সবজির খোসা আমাদের কোনো ক্ষতি করে না, কাগজ আমাদের কোনো ক্ষতি করে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে গৃহস্থলীর বর্জ্য আমাদের কিন্তু খুব একটা ক্ষতি করে না। এবং এগুলো, আমি এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, একটা কুকুর মারা গেছে, দুর্গন্ধ বেরোবে দু একদিন পরে, কিন্তু আস্তে আস্তে দেখবো কুকুরটার মধ্যে বিভিন্ন পোকা ভর্তি হয়ে গেছে, ব্যাকটেরিয়া, ফাঙ্গি হতে পারে, বিভিন্ন ধরনের। আস্তে আস্তে সেই পোকাগুলো বড় হচ্ছে, আস্তে আস্তে মাটিতে মিশে যাচ্ছে, কারণ এগুলো বায়োডিগ্রেডেবল, পরিবেশের সাথে মিশতে পারে। যেগুলো পরিবেশের সাথে মিশতে পারে, পরিবেশের সাথে মেশায় কারা? কিছু জীব, কিছু অণুবীক্ষণিক জীব, তারা হচ্ছে বিয়োজক শ্রেণীর।
তারা পরিবেশে তাদেরকে মিশিয়ে দেয়। তাই এটাকে বলে জৈব ভঙ্গুর। একটা আলু পচে যাচ্ছে, রাখা আছে মাটিতে, সে আস্তে 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 পচে যাচ্ছে কেন? পচন হচ্ছে কেন? পচনশীল এগুলো, কারণ জীব আছে ওতে, অনুবীক্ষণিক জীব গেছে, বাতাসে ব্যাকটেরিয়া ভেসে বেড়াচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না। তারা সেগুলোকে কি করছে? জীব বিশ্লেষ্য করছে। অর্থাৎ ওই আলু বা ওই তোমার মৃত জীব যা আছে বা সবজি আছে যা আছে, সেগুলো পরিবেশে মিশে যেতে পারে মানে এরা জৈব ভঙ্গুর। আর কিন্তু প্লাস্টিক মিশবে না, প্লাস্টিককে চেনেই না এই পরিবেশ বা প্রকৃতি, প্লাস্টিককে চেনে না। প্লাস্টিক তো আর্টিফিশিয়াল, নট দ্য ন্যাচারাল এলিমেন্টস, প্লাস্টিককে চেনে না। তাহলে প্লাস্টিক কিন্তু জৈব অভঙ্গুর, প্লাস্টিক কিন্তু জৈব অভঙ্গুর, জীব অবিশ্লেষ্য, নন বায়োডিগ্রেডেবল। তাহলে বায়োডিগ্রেডেবল মানে বায়ো মানে জীব দ্বারা বিশ্লেষিত হয়, আর নন বায়োডিগ্রেডেবল মানে জীব দ্বারা বিশ্লেষিত হয় না। তাহলে পরিবেশের ক্ষতি কে করে? প্লাস্টিক মানে বায়োডিগ্রেডেবল নাকি নন বায়োডিগ্রেডেবল? নন বায়োডিগ্রেডেবল পরিবেশের ক্ষতি করে, কিন্তু বায়োডিগ্রেডেবল এরা পরিবেশের ক্ষতি করে না। তাহলে রোগ ছড়াতে পারে কারা? নন বায়োডিগ্রেডেবল, অর্থাৎ জৈব অভঙ্গুর যারা আছে তারা রোগ ছড়াতে পারে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। রোগ কিন্তু প্রাদুর্ভাব বাড়াতে পারে। তো বজ্র বিভিন্ন ধরনের আমরা দেখলাম। তাহলে বর্জ্য যদি উৎপন্ন হতেই থাকে, তাহলে পরিবেশের প্রচুর ক্ষতি। যেমন কিছু বর্জ্য আছে ইলেকট্রনিক্স বর্জ্য, যেমন ভাঙা মোবাইল বা ব্যাটারি, ল্যাপটপ, হ্যাঁ, কম্পিউটার, এই যে পার্টসগুলো যেগুলো কাজে লাগছে না, আমরা ফেলে দিচ্ছি, এগুলো সব ইলেকট্রনিক্স বর্জ্য। একে সংক্ষেপে কি বলা হয়? ই বর্জ্য। এগুলো বলে হয় ই বর্জ্য। তো একটা জিনিস তোমরা জানো যে জলেই যদি দূষণের মাত্রা বাড়তেই থাকে, জল দূষণ হচ্ছে, সেখানে গিয়ে কাপড় জামা কাচ্ছে, সেখানে গিয়ে করছে কি, সেখানে গিয়ে হচ্ছে পশু পাখি বা তোমার থালা বাসন পরিষ্কার করছে, চান করছে, গরুকে গিয়ে গবাদি পশুকে গিয়ে চান করাচ্ছে। তাহলে দিনের পর দিন জলে কি হবে? দূষণ বাড়তেই থাকবে। জলের যে প্রকৃতি, জলের ন্যাচারাল যে গুণ, সেগুলো নষ্ট হবে। জলে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, অক্সিজেন কমতে থাকবে, ছত্রাক উৎপন্ন হবে, কোনো প্রাণী বাঁচবে না। এটা দূষণ হচ্ছে বলে হচ্ছে, তাহলে দূষণ তো কমাতে হবে, বর্জ্যকে ব্যবস্থাপনা করতে হবে। তাহলে জলের গুণ হারিয়ে ফেলছে। মাটিতে দিনের পর দিন যদি দিনের পর দিন দূষণ বাড়তে থাকে মাটিতে, তাহলে কি হবে? মাটিতে মাটি তার গুণ হারিয়ে ফেলবে, মাটি তার গুণ হারিয়ে ফেলবে। এটা মাথায় রাখতে হবে আমাদের। দিনের পর দিন মাটি যদি দূষণ হয়, তাহলে মাটি তার গুণ হারিয়ে ফেলবে। কারণ মাটিতে আমরা কি করছি? মাটিতে দিনের পর দিন প্লাস্টিক ফেলছি, মাটিতে দিনের পর দিন আমরা আবর্জনা ফেলছি। প্লাস্টিক যদি হয়, তাহলে জল ঢুকতে পারবে মাটির নিচে? এটা মাথায় রাখতে হবে। জলই তো প্রবেশ করতে পারবে না মাটির নিচে, তাহলে বন্যা হতে পারে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে দূষণ বাড়তে থাকলে যেমন পরিবেশের ক্ষতি, মানুষের ক্ষতি, দেখতে খারাপ লাগে, অনেকগুলো বিষয় থাকে, সেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে বর্জ্যকে কি করা উচিত? বর্জ্যকে ব্যবস্থাপনা করা উচিত। বর্জ্যকে যদি ব্যবস্থাপনা না করা হয়, তাহলে দিনের পর দিন কি হবে? রোগ বাড়তে থাকবে, পরিবেশের দৃশ্য দূষণ হবে, অনেকগুলো বিষয় রয়েছে, এগুলো মাথায় রাখতে হবে। এবার আমাদেরকে যেটার মধ্যে ঢুকতে হবে সেটা হচ্ছে যে বর্জ্য ব্যবস্থাপনা। আমরা ইলেকট্রনিক বর্জ্য পড়লাম, ই বর্জ্য যেটাকে বলে। বর্জ্য ব্যবস্থাপনা করব কি করে? বর্জ্য তো বাড়তেই থাকছে, তাহলে ব্যবস্থাপনা করবো কী করে? এর জন্য তো কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন পৌরসভা থেকে প্রত্যেক বাড়িতে 2টো করে বালতি দিয়ে দেয়, প্রত্যেক বাড়িতেই পৌরসভা থেকে। সবুজ বালতি আর নীল বালতি প্রত্যেক বাড়িতেই দিয়ে দেয়। এবার এই প্রশ্নটা আমার যেটা, যে এটা কেন দেয়? একটা তো প্লাস্টিক রাখার জন্য, আর একটা বায়োডিগ্রেডেবল রাখার জন্য, নন বায়োডিগ্রেডেবল রাখার জন্য। হ্যাঁ, একটাকে বায়োডিগ্রেডেবল আর একটাকে নন বায়োডিগ্রেডেবল রাখার জন্য। এই যে আমরা দেখতে পাচ্ছি ওয়েট ওয়েস্ট আর ড্রাই ওয়েস্ট। তার মানে কি? যেগুলো ভেজা একটা শুকনো, এক্স্যাক্টলি, মানে যেটা পরিবেশে মিশে যেতে পারবে। সবজির খোসা রাখো সবুজটায়, কলার খোসা, ফলের খোসা রাখো সবুজটায়। আর এখানে যে প্লাস্টিক রয়েছে, বোতল, এক্স্যাক্টলি, পলিথিনের প্যাকেট, এগুলো কোথায় রাখবো আমরা? এটা নীল বালতিটা রাখবো।
তাই তো? এটা এটা নীল বালতিটায় রাখতে বলছে। নীল বালতিটায় কেন রাখবো? কারণ এই নীল বালতিটায় আমরা আলাদা করে সেগ্রিগেট করছি। এই প্রসেসটাকে কি বলা হয়? সেগ্রিগেশন। তাহলে সেগ্রিগেশন বা সেগ্রিগেট করাটাও একটা ব্যবস্থাপনার মধ্যে পড়ে। সেগ্রিগেশন মানে পৃথকীকরণ। বর্জ্য পৃথকীকরণ কোথা থেকে করো? যেখান থেকে বর্জ্য উৎপাদন হচ্ছে সেখান থেকে পৃথক করে নাও। তাহলে হাউস হোল্ড ওয়েস্ট বলে এগুলোকে, অর্থাৎ বর্জ্যগুলো তো বাড়ি থেকে উৎপন্ন হয় অনেক বর্জ্য, তা বাড়ি থেকেই পৃথক করে নাও। তাহলে বাড়ি থেকেই পৃথক করার জন্য বাড়িতে দুটো করে বালতি দিয়েছে। একটাই বলছে সবুজ বালতি, যেটাকে সবজির খোসা এগুলো রাখতে বলছে। আরেকটাই বলছে যেগুলো শুকনো, যেগুলো কাগজের টুকরো হতে পারে, কাচের টুকরো হতে পারে, প্লাস্টিক হতে পারে, সেগুলোকে বলছে আমাকে এই নীল বালতিটায় রাখো। তাহলে আলাদা করে নিলে কি হবে? আমি কাজে লাগাতে পারবো। এই যে বর্জ্যগুলো রয়েছে, যেগুলো ওয়েট মানে যেগুলো পচে যেতে পারে, বায়োডিগ্রেডেবল, পচে যাওয়া মানেই তো বায়োডিগ্রেডেবল, অর্থাৎ জীব এদেরকে বিশ্লেষণ ঘটাতে পারে, মাটির সাথে মিশিয়ে দিতে পারে, এদেরকে একটা প্রসেসিং আমি নিয়ে আসতে পারবো। আর যেগুলো পরিবেশের সাথে কখনোই মিশবে না, কাঁচের টুকরো, প্লাস্টিক, এদেরকে আবার একটা প্রসেসিং আমি লাগাতে পারবো। তাহলে এই প্রসেসিং করতে পারবো বাড়ি থেকে পৃথক করে নিয়ে এসে। পৃথক যদি না করি তাহলে মিশে যাবে তো একে অপরের সাথে, তাহলে আমি কাজে লাগাতে পারবো না। বর্জ্য ব্যবস্থাপনা এটা একটা প্রসেসের মধ্যে পড়ছে, এটাকে বলে সেগ্রিগেশন প্রসেস। ব্যাপারটা বুঝতে হবে যে বর্জ্য পৃথকীকরণ। তাহলে আমরা লিখতে পারবো বর্জ্য পৃথকীকরণটা কি? কোনো অসুবিধা আছে? তাহলে বর্জ্য পৃথকীকরণের পরে আরও অনেক প্রসেস আছে ওয়েস্ট ম্যানেজমেন্টের। সেই প্রসেসগুলো কি আছে সেগুলোকে আমাদেরকে বুঝতে হবে যে ওয়েস্ট ম্যানেজমেন্টের আর কি প্রসেস আছে। একটা আমরা পড়লাম বর্জ্য পৃথকীকরণ। তাহলে হাউস হোল্ড বা গৃহস্থালী থেকে অনেক বর্জ্য উৎপন্ন হয়, সেগুলো আমরা দেখলাম হচ্ছে বর্জ্য পৃথকীকরণ কিভাবে করব। বর্জ্য ব্যবস্থাপনায় 3R এটা আমাদেরকে বুঝতে হবে যে বর্জ্য ব্যবস্থাপনায় 3Rটা কি। 3R এটা খুব ইম্পর্টেন্ট। বর্জ্য তো আমরা ব্যবস্থাপনা করছি, বর্জ্য ব্যবস্থাপনা করতেই হবে। তাহলে বর্জ্য ব্যবস্থাপনায় 3Rটা কি আছে এটা আমরা জানি যে 3R কি বর্জ্য ব্যবস্থাপনায়। 3টে R সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই Rগুলো কি আছে, Rগুলো আমরা বুঝি যে বর্জ্য ব্যবস্থাপনায় এই Rগুলো কি আছে, এদেরকে একটু আমরা ধারণা দিই। প্রথম যে Rটা আছে, প্রথম R, এই Rটাকে কি বলা হয়? যে বর্জ্য ব্যবস্থাপনা করছি আমরা, ব্যবস্থাপনা করতে হবে। রিডিউস মানে হচ্ছে কমানো। রিডিউস মানে কি? কমানো। অর্থাৎ বর্জ্য যে ব্যবস্থাপনা আমরা করছি প্রথমে রিডিউস করতে হবে। রিডিউস করা মানে কি? কমিয়ে নিয়ে আসা, বর্জ্যকে কমিয়ে নিয়ে আসা। বর্জ্য উৎপাদন যত কমাবো ততই ভালো। তাহলে বর্জ্য ব্যবস্থাপনায় প্রথম আর কি হচ্ছে? রিডিউস করা। প্রথম আর কি? রিডিউস করা। রিডিউস করা মানে কি? কমিয়ে নিয়ে আসা, অর্থাৎ বর্জ্যের পরিমাণকে হ্রাস করতে হবে। যতটা কম বর্জ্য উৎপাদন করা যায়, যতটা কম বর্জ্য উৎপাদন করা যায় ততটাই এই প্রকৃতির পক্ষে ভালো। তাহলে প্রথম আরটা মনে রাখতে হবে। প্রথম আরটা কি? রিডিউস করা। রিডিউস করা মানে কি? কমিয়ে নিয়ে আসা, পরিমাণ কমানো। প্লাস্টিক উৎপন্ন কমাতে হবে, বর্জ্য উৎপন্ন কমাতে হবে, গ্যাসীয় বর্জ্য কমাতে হবে, তরল বর্জ্য কমাতে হবে, সবই কমিয়ে নিয়ে আসতে হবে। এটা প্রধান, একেবারে প্রধান এবং প্রথম যে প্রথম হচ্ছে রিডিউস করা। যতটা পারবো রিডিউস করব, কমিয়ে নিয়ে আসবো। ব্যাপারটা বোঝা গেছে? তারপর দ্বিতীয় আরও একটা আর, তাহলে 1 নম্বর আর হয়ে গেল। 2 নম্বর আর, 2 নম্বর আরটা হচ্ছে রিইউজ। রিইউজ মানে হচ্ছে এমন কিছু বর্জ্য তুমি ব্যবহার করো, এমন যে বর্জ্য উৎপাদন হওয়ার পরেও তাকে আবার ব্যবহার করা যায়। আমি যদি প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করি তাহলে একবারই ব্যবহার করতে পারবো, ফেলে দিতে হবে। কিন্তু যদি পাটের ব্যাগ ব্যবহার করি আমি ওকে ফেলতে হবে না, আবার ব্যবহার করা যাবে। এটা মাথায় রাখতে হবে। যদি ছাত্রছাত্রীরা ইউজ অ্যান্ড থ্রো পেন ব্যবহার করে তাহলে তাকে কি করতে হবে? ইউজ অ্যান্ড থ্রো একবার করে আবার ফেলে দিতে হবে, কালি ফেললে হয়ে যাবে। কিন্তু যদি ফাউন্টেন পেন ব্যবহার করে বা যেগুলো রিফিল আছে বা কালি ভরা পেন আছে তাহলে ও ফেলতে হবে না। তাহলে কি হচ্ছে? রিইউজ করা যাচ্ছে। রিইউজ করতে হবে, রিইউজ, বর্জ্যকে রিইউজ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এটা আর একটা, তাহলে একটা আর দিয়ে আমরা কি করলাম? রিডিউস করলাম। একটা আর দিয়ে কি করলাম? রিডিউস। আর একটা আর দিয়ে কি করলাম? রিইউজ।
তাহলে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা আর দিয়ে করেছি রিডিউস, আর একটা আর দিয়ে কি করলাম রিইউজ। রিইউজ মানে আবার ব্যবহার, পুনর্ব্যবহার, তাহলে মাথায় রাখতে হবে। 3R, তাহলে আর একটা আর আছে বর্জ্য ব্যবস্থাপনায়, রিসাইকেল। আর একটা আর কি আছে, রিসাইকেল। রিসাইকেল মানে হচ্ছে পুনর্নবীকরণ। আচ্ছা, আমরা পাড়ায় মাঝে মাঝে দেখি যে রাস্তা দিয়ে যাচ্ছে, লোহা ভাঙা, টিন ভাঙা, কাঁচ ভাঙা, প্লাস্টিকের জুতো ছেঁড়া, আইসক্রিম বিক্রি করছে বা পাঁপড় খাওয়াচ্ছে, এরাও কিন্তু কাজ করছে, বর্জ্য কালেক্ট করছে, বর্জ্য কালেক্ট করছে। তাহলে সেইগুলো কালেক্ট করে গোলাতে নিয়ে যাবে, সেখান থেকে সিগ্রিগেট করা হবে। কাঁচগুলো আলাদা রাখা হবে, লোহা ভাঙাগুলো আলাদা রাখা হবে, প্লাস্টিক আলাদা রাখা হবে, কাঁচ আলাদা রাখা হবে, কাগজ আলাদা রাখা হবে। তারপর সেগুলো আলাদা আলাদা জায়গায় সাপ্লাই করা হবে। কাগজের জায়গায় যাবে, পুরনো লোহার জায়গায় বিক্রি হবে। সেই পুরনো লোহা গলিয়ে আবার নতুন লোহা তৈরি হবে, সেই পুরনো কাঁচ গলিয়ে আবার নতুন কাঁচ তৈরি হবে। তাহলে এটাকে কি প্রসেস বলা হচ্ছে? রিসাইকেলিং করা। তাহলে রিসাইকেলিংও ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা পার্ট। তাহলে ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বর্জ্য ব্যবস্থাপনার 3R এর গুরুত্ব আছে কি নেই? তাহলে 3R এর গুরুত্ব ভীষণ পরিমাণে রয়েছে। তাহলে রিসাইকেল, এটা মাথায় রাখতে হবে, রিসাইকেল। আর একটা আর দিয়ে আমরা কি দেখলাম? রিসাইকেল, RECYCLE, রিসাইকেল। তাহলে একটা আর কি দেখলাম? রিডিউস। দুটো আর কি দেখলাম? রিইউজ। তিনটে আর কি দেখলাম? রিসাইকেল। এটা মাথায় রাখতে হবে। এরপরে আমাদের আছে আরও একটা আর, সেটাও আমাদেরকে পড়তে হবে। আরও একটা আর, এই আরটা কি আছে? রিফিউজ, প্রত্যাখ্যান করো। রিফিউজ মানে হচ্ছে প্রত্যাখ্যান করো। এমন কিছু বর্জ্য আছে এই প্রকৃতিতে, এমন কিছু বর্জ্য আছে এই প্রকৃতিতে যে বর্জ্যগুলো আমাদের ভীষণ পরিমাণে ক্ষতি করছে, যে বর্জ্যগুলো আমাদেরকে ভীষণ পরিমাণে ক্ষতি করছে, তাদেরকে পুরো ছুঁড়ে ফেলে দাও। যেমন প্লাস্টিক প্রথমেই আসবে। আরে মারিয়ানা খাতে পর্যন্ত প্লাস্টিক পাওয়া গেছে। তাহলে মানুষ এত পরিমাণে প্লাস্টিক ব্যবহার করছে, মাটির সাথে তো মেশে না। তাহলে মাটির ভেতরে জল ঢুকবে, তাহলে ভৌম জল কমবে না বাড়বে? ক্ষতি হচ্ছে। মাটির সাথে তো মেশে না, মাটির প্রাণী বাঁচবে, চাষ হবে, ভালো চাষও হবে না, মাটির উর্বরতা কমে যাবে, কেঁচোগুলো যেগুলো কৃষকের বন্ধু সেগুলো বাঁচবে, মরে মারা যাবে। তাহলে বিরাট পরিমাণে ক্ষতি করছে প্লাস্টিক এই প্রকৃতির। ঠিক আছে, তাহলে প্লাস্টিক উৎপাদন কমাতে হবে, ব্যবহারই করা যাবে না, একে আগে প্রত্যাখ্যান করো। রিফিউজ করতে বলছে, প্লাস্টিককে রিফিউজ করতে বলছে। রিফিউজ করা মানে প্রত্যাখ্যান করা। তাহলে এটাও কিন্তু বর্জ্য ব্যবস্থাপনার একটা গুরুত্বপূর্ণ বিষয়। কি? প্রত্যাখ্যান করো, রিফিউজ করো। এটা বোঝা গেছে? তাহলে কি বললাম? 4R এর মধ্যে একটা হচ্ছে বর্জ্য। প্রথম আর কি ছিল? রিডিউস করো। দ্বিতীয় আর রিইউজ করো। তৃতীয় আর রিসাইকেল। আর চতুর্থ আর, তাহলে পরীক্ষায় কিন্তু 1 বছর অন্তর আরেক বছর এই প্রশ্নটা আসে যে বর্জ্য ব্যবস্থাপনায় 3R এর ভূমিকা কি দিতে পারে, অথবা 4R কিন্তু বেশ কয়েকবার দিয়েছে, 3Rও কিন্তু দিয়েছে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। বর্জ্য ব্যবস্থাপনায় 3R আর 4R। এছাড়া একটা আর অনেক সময় দেয় শর্ট কোয়েশ্চেন হিসেবে, যে বর্জ্য ব্যবস্থাপনায় আরেকটা, ওটা অ্যাকচুয়ালি বড় কোয়েশ্চেন হিসেবে দেয় না, ওটা ছোট কোয়েশ্চেন হিসেবে দিতে পারে, যে রিকভার। আরও একটা আর আছে, হ্যাঁ, বর্জ্যের পুনরুদ্ধার। এটার ব্যবস্থাপনা দিতে পারে, যে রিকভারটা কি বা ফাইবারটা কি, শর্ট কোয়েশ্চেন হিসেবে দিতে পারে। ফাইবার হিসেবে যে আটটা রাখা হয়েছে তার ফুল ফর্ম কি, এটা মাথায় রাখতে হবে। তাহলে ফাইবার হিসেবে যে আটটা রাখা হয়েছে তার ফুল ফর্ম কি আছে? তার ফুল ফর্ম, হ্যাঁ, তার না, ফাইবারটাকেই লিখতে হবে। রিকভার, ফাইবারটা কি আছে? রিকভার। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ফাইবার হচ্ছে রিকভার, RECOVER। রিকভার মানে হচ্ছে বর্জ্যের পুনরুদ্ধার করা। রিকভার মানে বর্জ্যের পুনরুদ্ধার। কনসেপ্ট ক্লিয়ার? যাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে সে নিজে থেকেই লিখতে পারবে। এটা গল্পের ছলে আমাকে বুঝে নিতে হবে যে এটা একটা গল্প, এটা একটা গল্প, বানিয়ে লেখা যাবে। তো বর্জ্য ব্যবস্থাপনা থেকে বড় কোশ্চেন আসে না, 5 মার্কস, 3 মার্কস আছে, 1 মার্কস আসে। কনসেপ্ট ক্লিয়ার রাখলে সে সব কোশ্চেনের অ্যান্সার অ্যাটেন্ড করবে, লিখেও আসতে পারবে। এমন কোনো কঠিন চ্যাপ্টার না, আর প্রশ্ন মাধ্যমিকে আসবেই।
এই চ্যাপ্টার থেকে 3 মার্কস আসবেই, 2 মার্কস আসবেই, 1 মার্কস আসবেই, কিন্তু কঠিন নেই। তাহলে এরপরে কি আসছে বজ্র ব্যবস্থাপনায়? বজ্র ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের কিছু ছোট ছোট প্রযুক্তি রয়েছে, যেমন ভরাটকরণ। ভরাটকরণটা কি? ল্যান্ডফিল। এই ভরাটকরণটা কি? আচ্ছা, ভরাটকরণটা বুঝি। ভরাটকরণটা হচ্ছে ধরো শহরাঞ্চলের বাইরের দিকে, শহরাঞ্চল নয়, শহরাঞ্চলের বাইরের দিকে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। শহরাঞ্চলের বাইরের দিকে কোনো কি হতে পারে, নিচু জায়গা হতে পারে, কোনো নিচু জায়গা, সেখানে কি হচ্ছে, শহরাঞ্চলের বর্জ্যগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে, শহরাঞ্চলের বর্জ্যগুলোকে নিয়ে গিয়ে সেখানে ফেলা হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। এই যে ফেলা হচ্ছে দেখা যাচ্ছে, গাড়িতে করে নিয়ে গিয়ে কোনো নিচু জায়গায় দিনের পর দিন সেখানে ফেলছে। সে জায়গা আস্তে 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 কী হচ্ছে, ভরাট হচ্ছে। ভরাট হলে কী হবে, ওই জায়গাটা ফিলিং হবে, তাহলে বলছে এটাকে ল্যান্ড ফিল। ল্যান্ড ফিল এর বাংলাটা হচ্ছে ভরাটকরণ। এর বাংলাটা কি? যেমন আমাদের উত্তর 24 পরগনা, কলকাতায় ধাপা আছে, ধাপার মাঠ। এই পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ল্যান্ডফিল এরিয়া ভরাটকরণ, ধাপার মাঠ। কেউ একটু কিছু বললে বলে ধাপার মাঠে পাঠিয়ে দেবো। হ্যাঁ, বর্ধমানে আছে, যেমন কানলা রোডে ডাম্পিং গ্রাউন্ড বলে এগুলোকে, এক্সপ্রেসওয়ের লাগোয়া বেদিয়াড়া আছে, ঠিক আছে। এই যে এগুলোকে ল্যান্ডফিল করা হচ্ছে, ভরাটকরণ হচ্ছে। মাথায় রাখতে হবে এখান থেকে মিথেন, অ্যামোনিয়া এইসব গ্যাস উৎপন্ন হয়। এবং এটাও মাথায় রাখতে হবে এই যে ভরাটকরণের সময় একদম নিচ দিয়ে বিষাক্ত এক ধরনের তরল বর্জ্য ব্যবহার উৎপন্ন হয়, বিষাক্ত। ভরাটকরণ যখন হয় না, তখন এই ভরাটকরণ প্রসেসে একেবারে নিচ দিয়ে, অর্থাৎ ভরাটকরণ হচ্ছে, ভরাটকরণের সময় এখানে ধরো ফেলা হচ্ছে, ঠিক আছে, বর্জ্য ফেলা হচ্ছে, ল্যান্ডফিল হচ্ছে, একদম নিচ দিয়ে কিন্তু এক ধরনের বিষাক্ত তরল নির্গত হয়, যাকে লিচেট বলা হয়, বিষযুক্ত। আচ্ছা, যদি এই ভরাটকরণটা চাষের জমির আশেপাশে হয়, ও চাষের জমিতে বিষ মিশে গেল, লিচেট মিশে গেল, মানে বিষ মিশে গেল, জমিতে চাষ হবে না, চাষ অযোগ্য হয়ে গেছে। মাথায় রাখতে হবে, আগাছা জন্মাবে, ফল হবে না। ব্যাপারটা বোঝা গেছে? তো এটা মাথায় রাখতে হবে। এই ভরাটকরণের সংক্ষিপ্ত প্রসেস আছে। আমি যদি এখানে এই ভরাটকরণে শুধু জৈব ভঙ্গুর ফেলি, জৈব অভঙ্গুর ফেললে হবে না, জৈব ভঙ্গুর যদি ফেলি সার উৎপন্ন হবে, কম্পোস্ট সার। একে কি বলা হয়? এই প্রসেসিংটা তখন কম্পোস্টিংয়ে চলে আসবে। কম্পোস্টিংটা কি? কম্পোস্টিং মানে হচ্ছে সার উৎপাদন করা। সার উৎপাদন করছি, অর্থাৎ গৃহস্থালির বর্জ্যকেও আমি নিয়ে সার উৎপাদন করতে পারি। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে জৈব ভঙ্গুর যে বর্জ্যগুলো আছে, জৈব ভঙ্গুর, সেই জৈব ভঙ্গুর বর্জ্যগুলোকে নিয়ে আমি সার উৎপাদন করতে পারি, জৈব সার। বাড়িতে করা যাবে কি যাবে না? বাড়িতে কোনো একটা নিচু জায়গা, সেখানে তরকারির খোসা, ফলের খোসা, এগুলো সব যদি ফেলা হয় মাটির সাথে মিশে, সেখানেও কিন্তু সার উৎপন্ন হবে। এটা জৈব ভঙ্গুর। এই প্রসেসটাকে কম্পোস্টিং বলা হয়। এই প্রসেসটাকে কি বলা হয়? কম্পোস্টিং। তাহলে জৈব ভঙ্গুর বর্জ্যগুলোকে নিয়ে কম্পোস্টিং প্রসেসের মাধ্যমে কম্পোস্ট সার উৎপাদন করা যেতে পারে। আর কম্পোস্ট সার গাছের গোড়ায় দিলে জৈব সার হিসেবে ব্যবহার হয়। এটা খুবই ভালো, উর্বর, এবং এটার বিষ মিশে নেই। রাসায়নিক সার ব্যবহার করলে অনেক বিষাক্ত বিষক্রিয়া হতে পারে, কিন্তু এটা একেবারে জৈব সার। বাড়িতেই ব্যবহার করা যেতে পারে, বাড়িতেই বিভিন্ন গাছ লাগিয়ে সেখানেই ব্যবহার করা যেতে পারে। দিনের পর দিন এটা পচে মাটির সাথে মিশে সার উৎপাদন হয়ে যাবে, গাছের প্রচুর উপকারে লাগে। আবার এই কম্পোস্টের আরও একটা পার্ট আছে। এই কম্পোস্ট সারের আর একটা পার্ট আছে ভার্মিং কম্পোস্টিং। এই ভার্মিং কম্পোস্টিংটা কি? কেঁচো দেখতে পাচ্ছি সেখানে প্রচুর। তাহলে এই যে প্রসেস হচ্ছে যে কেঁচো মিশিয়ে, মানে আমাদের দেশেও চালু হয়েছে, বিদেশে তো এই প্রসেস বেশি ইউজ হয়, বিক্রি হয় প্যাকেটিং করে সার। কেঁচো মিশিয়ে দেওয়া হয়, কেঁচো কৃষকের বন্ধু বলা হয়। তাহলে এই কম্পোস্ট সারে এখানে কেঁচো মিশাইনি, এখানে দেখ কেঁচো মেশানো আছে। কেঁচো কি করে? তাদের স্বাভাবিক যে জীবনযাপন, ওখান থেকে খাদ্য সংগ্রহ করে, ওরাই নিজেরাই মাটি উৎপন্ন করে। ব্যাপারটা বুঝতে পেরেছিস? ওদের ওখানে নাইট্রোজেন বেশি হয়। ওরা যখন ওদের স্বাভাবিক জীবনে, ওরা যখন মাটি উৎপন্ন করছে, নাইট্রোজেন মিশ্রিত হয়ে যাচ্ছে বেশি। এই প্রসেসটাকে বলা হয় ভার্মিং কম্পোস্টিং।
এই প্রসেসটাকে বলা হয় নর্মাল কম্পোস্টিং। ভার্মিং কম্পোস্টিং, কেঁচোর স্বাভাবিক জীবনযাপন। কেঁচোর নাইট্রোজেন মিশ্রিত যে মল ওরা নির্গত করে, প্রচুর নাইট্রোজেন, প্রচুর পরিমাণে নাইট্রোজেন, একে ভার্মিং কম্পোস্টিং বলা হয়। জৈব সার উৎপাদন করছে। ব্যাপারটা বোঝা গেছে? একে কি বলা হয়? ভার্মিং কম্পোস্টিং। এগুলো কিন্তু বর্জ্য ব্যবস্থাপনারই কিন্তু একটা পার্ট, এটা মাথায় রাখতে হবে। তারপরে তরল বর্জ্য ব্যবস্থাপনা, এগুলো ধরো কঠিন বর্জ্য ব্যবস্থাপনা। তরল বর্জ্য, গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনারও তো উপায় রয়েছে। তরল বর্জ্য ব্যবস্থাপনার একটাই উপায় নিকাশি ব্যবস্থা, অর্থাৎ ড্রেনেজ সিস্টেম। নিকাশি ব্যবস্থা হচ্ছে 1 নম্বর প্রসেস। ড্রেনেজ সিস্টেমের মাধ্যমেই তরল বর্জ্যকে ব্যবস্থাপনা করা যায়। তাহলে সেটা কলকারখানা থেকে নির্গত হচ্ছে যে সমস্ত বিষাক্ত দূষণ মিশ্রিত তরল পদার্থ, সেগুলোকে নিষ্কাশন করতে হবে নিকাশি ব্যবস্থানের মাধ্যমে, যাতে সেগুলো পরিবেশে যেন বিষাক্ত জলটা না মেশে। তাহলে এমন প্রসেসিংয়ের মধ্যে নিয়ে আসতে হবে, নিষ্কাশন করতে হবে তাকে ভালোভাবে, ঠিক আছে? রাসায়নিক দ্রব্য মেশাতে হবে, যাতে নদীতে যখন আমরা ফেলবো সেকে তাকে সঠিক যে শুদ্ধ জল সেটা যেন মেশে। পরিশোধিত করে জল ফেলতে হবে, ওইভাবেই ফেলে দিলে জল নদীতে গিয়ে মিশলে নদীতে কি করবে? সেখানকার প্রাণী মারা যাবে, উদ্ভিদ মারা যাবে, অক্সিজেন কমে যাবে। এটা তো হচ্ছে। এই যে ভাগীরথী হুগলি নদী তার কি অবস্থা এখন বর্তমানে? বর্জ্যের বিরাট প্রভাব রয়েছে ভাগীরথী হুগলি নদীতে। ভাগীরথী হুগলি নদীতে প্রচুর পরিমাণে বর্জ্য নিক্ষেপ করা হয়। তাহলে সেখানে কি হয়? তাহলে এত বর্জ্য, কলকাতা শহর তার লাগোয়া যে শহরগুলো রয়েছে সেখানকার যে এত বর্জ্য রয়েছে, সেগুলো কন্টিনিউয়াসলি দিনের পর দিন যদি ফেলতে থাকে তাহলে কি হবে? অবস্থা খুবই খারাপ। তাহলে সেই নদীর জলে গিয়েই তো মিশছে। তাহলে নদীর জলে গিয়ে যদি মেশে তাহলে কি হবে? নদীর জল কালো হয়ে যাচ্ছে, প্রাণী বাঁচবে না। ভাগীরথী হুগলি নদীর দুই আশেপাশে শহরের সমস্ত আবর্জনা যদি কন্টিনিউয়াসলি জলে ফেলতেই থাকে, সেখানকার বাড়ির যে নিকাশি ব্যবস্থা এর সাথে এসে মিশছে, কলকারখানার নিকাশি ব্যবস্থা, এখানে কলকারখানার নিকাশি ব্যবস্থা এসে মিশছে। এবার কি হচ্ছে? যে আমাদের শ্মশান আছে প্রচুর আশেপাশে, সেখানকার যে বর্জ্য পদার্থ সেখানে এসে মিশছে। তাহলে জল তার গুণ হারিয়ে ফেলবে, জল গুণ হারিয়ে ফেলবে, তার যে গুণ আছে সে গুণ হারিয়ে ফেলবে। জলজ প্রাণী মারা যাবে, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড হবে, অবস্থা খারাপ হয়ে যাবে, জল দূষণ হয়ে যাবে। ভাগীরথী হুগলি নদীতে তাহলে ব্যবস্থাপনা প্রয়োজন, প্রজেক্ট নিতে হবে। নমামি গঙ্গে, গঙ্গা দূষণ পরিকল্পনা করার জন্য নমামি গঙ্গে নেওয়া হয়েছে, তাই তো? নর্মদা বাঁচাও আন্দোলন কেন হয়েছে? নর্মদা বাঁচাও মুভমেন্ট হয়েছিল তো। নর্মদা পবিত্র নদী, তাহলে দুই কলকারখানায় আশেপাশ থেকে প্রচুর কলকারখানা গৃহস্থালীর বর্জ্য এসে মিশছে নর্মদাতে। তাহলে কি করছে? ব্যবস্থাপনা করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে ব্যাপারটা বোঝা গেছে? তাহলে বর্জ্য ব্যবস্থাপনার মধ্যে তরল বর্জ্য নিকাশি ব্যবস্থার মাধ্যমে আমরা করতে পারি। গ্যাসীয় বর্জ্যের একটা গুরুত্বপূর্ণ প্রসেস গ্যাসীয় বর্জ্য, সেটা কি আছে? গ্যাসীয় বর্জ্যের জন্য ব্যবস্থা করতে হবে স্ক্রাবার। গ্যাসীয় বর্জ্যের জন্য কি করতে হবে? স্ক্রাবার। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই স্ক্রাবারটা কিন্তু গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। গ্যাসীয় বর্জ্যকে ব্যবস্থাপনা করতে হবে স্ক্রাবারের মাধ্যমে। স্ক্রাবার দু ধরনের হতে পারে, একটা শুষ্ক স্ক্রাবার আর একটা আর্দ্র স্ক্রাবার। এই যে ধর আমি যদি শুষ্ক স্ক্রাবারের কথা বলি, যে কলি চুন যে ইউজ করা হচ্ছে, এছাড়া বিভিন্ন রাসায়নিক পদার্থ ইউজ করা হচ্ছে যখন গ্যাস নির্গত হবে, দূষিত গ্যাস যখন নির্গত হবে, অর্থাৎ আমার দূষিত গ্যাস যদি নির্গত হয়, সেই দূষিত গ্যাসগুলো যদি আমার কলিচুন এবং বিভিন্ন রাসায়নিক পদার্থর মাধ্যমে ওপরে থাকে এবং সেখান থেকে যদি যখন নির্গত হবে সেখানে গিয়ে আটকে যাবে এবং আস্তে আস্তে ফিল্টার হয়ে যাবে। ফিল্টার হওয়ার পর কি হবে? ফিল্টার হওয়ার পরে আমার নর্মাল যে এয়ার সেটা নির্গত হবে, ফ্রেশ এয়ার নির্গত হবে। ব্যাপারটা মাথায় রাখতে হবে। ফ্রেশ এয়ার, ক্লিন গ্যাস নির্গত হবে। ক্লিন গ্যাস যদি নির্গত হয় তাহলে ভালো। ক্লিন গ্যাস যদি নির্গত হয় তাহলে ভালো। ক্লিন গ্যাস নির্গত হলে পরিবেশের কোনো ক্ষতি হবে না, এটা মাথায় রাখতে হবে। ক্লিন গ্যাস নির্গত হবে। যদি ক্লিন গ্যাস নির্গত না হয় তাহলে পরিবেশের ক্ষতি হবে। তাহলে কলিচুন বা অন্যান্য রাসায়নিক পদার্থ আমি ইউজ করছি, দূষিত জল যাচ্ছে, দূষিত গ্যাস যাচ্ছে, গিয়ে এখানে বিক্রিয়া করে সে বাইরে যখন যাচ্ছে ফেয়ার যে ক্লিন এয়ার
ক্লিন এয়ারটা যাচ্ছে, এটা মাথায় রাখতে হবে। আবার স্প্রে করা হয়, স্প্রে করে কি করা হয়, ডাস্ট পার্টিকেলসগুলোকে স্প্রে করে দিচ্ছে। অর্থাৎ যখন এখান থেকে ভারী করে নিচে হ্যাঁ, ছিটিয়ে পড়বে। যখন এখান থেকে গ্যাস নির্গত হয়, যখন এখান থেকে গ্যাস নির্গত হয় তখন কি করা হয়, বিষাক্ত যে পদার্থগুলো আছে সেগুলো স্প্রের মাধ্যমে কি করা হয়, স্প্রের মাধ্যমে কি করা হয়, স্প্রের মাধ্যমে সেই ডাস্ট পার্টিকেলসগুলোকে কি করা হয়, ডাস্ট পার্টিকেলগুলোকে ভিজিয়ে দেওয়া হয়। তাহলে সেগুলো ভারী হয়ে যায়, ভারী হয়ে গেলে সে নিচে চলে আসছে, ভারী হয়ে গেলে সব নিচে চলে আসছে, এবং এয়ার হচ্ছে ফিল্টার হয়ে ওপর দিয়ে নির্গত হচ্ছে, এয়ার ফিল্টার হয়ে ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে দুটো প্রসেস আছে। এটা হচ্ছে স্ক্রাবার পদ্ধতি, একটা ড্রাই স্ক্রাবার, একটা ওয়েট স্ক্রাবার, অর্থাৎ শুষ্ক স্ক্রাবার, আর্দ্র স্ক্রাবার। স্ক্রাবার 2 নম্বরে পরীক্ষায় আসে। স্ক্রাবার তাহলে কিসের জন্য, গ্যাসীয় পদার্থ গ্যাসীয় বর্জ্যকে ব্যবস্থাপনা করার একটা উপায়। ব্যাপারটা বুঝতে পেরেছিস? আচ্ছা, বর্জ্য ব্যবস্থাপনার অনেকগুলো উপায় আমরা দেখলাম। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের কি কোনো ভূমিকা রয়েছে? আচ্ছা, একটা বিষয়, হাসপাতালের যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো আমাকে বলতো, হাসপাতালের যে বর্জ্যগুলো আছে সেগুলো কি ধরনের বর্জ্য? ব্যবহৃত এই ইনজেকশন সিরিঞ্জ আছে, হ্যাঁ কঠিন বর্জ্য। হ্যাঁ, হ্যাঁ, হাসপাতালের বর্জ্যগুলো কি ধরনের বর্জ্য? কঠিন বর্জ্য। হাসপাতালের বর্জ্যগুলোকে কঠিন বর্জ্য বলা হয় ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি হাসপাতালের বর্জ্যগুলোকে সব থেকে বেশি গুরুত্ব যদি দেওয়া হয় সেগুলো কিন্তু সংক্রমিত বর্জ্যের মধ্যে পড়ে, রোগ জীবাণু সংক্রমণ করে, ছড়ায়, রোগ ছড়ায়। হাসপাতালের বর্জ্যগুলো কিসের মধ্যে ঢোকাতে পারি আমরা? সংক্রমণ বা সংক্রমিত বর্জ্য, হাসপাতালের বর্জ্য। উদাহরণ কি দিতে পারি আমরা? ব্যবহৃত তুলো, হ্যাঁ, তারপর ইঞ্জেকশনের সিরিঞ্জ, হ্যাঁ, ব্যবহৃত তুলো, ইঞ্জেকশনের সিরিঞ্জ, এগুলো সব, গ্লাভস, ব্যবহৃত গ্লাভস, তারপর ওই তোর ধর বল না ওই স্যালাইনের যে বোতলগুলো রয়েছে সেগুলো, তারপর ওই ওষুধ, বাদ দেওয়া ওষুধ, এক্সপায়ার ওষুধগুলো, সেগুলো তো, এগুলো সব সংক্রমিত বর্জ্য। তাহলে হাসপাতালের বর্জ্যের মেন বিষয়টা কি? সংক্রমিত বর্জ্য। এগুলো সব ছোট কোশ্চেন হিসেবে দেয়। ইলেকট্রনিক্স বর্জ্য, সংক্রমিত বর্জ্য, বিষাক্ত বর্জ্য, জৈব ভঙ্গুর বর্জ্য, জৈব অভঙ্গুর, আরেকটা আছে তেজস্ক্রিয় বর্জ্য। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেও তো বর্জ্য উৎপাদন হয়, সেগুলো তেজস্ক্রিয় বর্জ্য, আরো ডেঞ্জারাস, এরা ভয়ঙ্কর। তেজস্ক্রিয় বর্জ্যগুলো বিরাট ভয়ঙ্কর, বিপজ্জনক বর্জ্য বলা হয় একে, ডেঞ্জারাস বা হ্যাজার্ডাস ওয়েস্ট। এটা শর্ট কোশ্চেন দেয় যে হ্যাজার্ডাস ওয়েস্ট বা ডেঞ্জারাস বা মানে বিপজ্জনক বর্জ্য কোনগুলো? এই যে তেজস্ক্রিয় যে বর্জ্যগুলো, অর্থাৎ ইউরেনিয়াম, থোরিয়াম, এরা সব কি? এগুলো হচ্ছে বিষাক্ত, এরা সব তেজস্ক্রিয় বর্জ্য, এরা বিপজ্জনক বর্জ্য। ব্যাপারটা বোঝা গেছে? এগুলো কিন্তু পড়তে হবে। তারপর বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা কি আছে? বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর কি ভূমিকা আছে? কি একটা শিক্ষার্থী হিসেবে কি করতে পারে? সে সবাইকে সচেতন করতে পারে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। জনসচেতনতা তাকে বাড়াতে হবে, মানুষকে সচেতন করতে হবে, পাবলিক অ্যাওয়ারনেস, তাকে সচেতন করতে হবে পাবলিককে, যে বর্জ্য যেখানে সেখানে নিক্ষেপ করা যাবে না, বর্জ্যকে একটা নির্দিষ্ট স্থানে নিক্ষেপ করতে হবে, তাই তো? বর্জ্যকে নির্দিষ্ট স্থানে নিক্ষেপ করতে হবে, যেখানে সেখানে নিক্ষেপ করা যাবে না। স্বাস্থ্য সচেতন হতে হবে তাকে, তাকে নিজেকেও কিন্তু বর্জ্য যেখানে সেখানে সে ফেলবে না। স্কুলে যে নির্মল বিদ্যালয় সপ্তাহ পালন করা হয়, সেখানে তাকে পার্টিসিপেট করতে হবে। বাড়ির বর্জ্যকে নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে, যেখানে জৈব ভঙ্গুর রাখতে হবে। কম্পোস্ট সার যদি উৎপাদন করা যায় সেদিকে সে উৎপন্ন করবে, বাড়ির আশেপাশে প্রতিবেশীদের সচেতন করবে। তাহলে এই কাজগুলো যে মানে মাসে হোক বা বছরে একটা পরিবেশ দিবস যে পালন হয়, সেই পরিবেশ দিবস পালনে তাকে উদ্যোগ নিতে হবে। কম্পোস্ট সার উৎপাদন করতে হবে, বর্জ্য সংগ্রহ করতে হবে, বর্জ্য সংগ্রহ করে ডাস্টবিনে ফেলতে হবে, সচেতনতা বাড়াতে হবে। যেগুলো বিশেষ বর্জ্য পরিবেশকে বিরাট পরিমাণে ক্ষতি করছে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে, কারণ শিক্ষার্থীরাই পারে পরিচ্ছন্ন সমাজ তৈরি করতে, রোগমুক্ত সমাজ তৈরি করতে। তাকে ইনভলভ হতে,
তাহলে শিক্ষার্থীদের গুরুত্ব 3 নম্বরে পরীক্ষায় আসে, কিন্তু শিক্ষার্থীদের ভূমিকা বজ্র ব্যবস্থাপনায় এটা 3 নম্বরে পরীক্ষায় 1 বছর অন্তর আর 1 বছর কিন্তু আসে। এগুলো গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, মাথায় রাখতে হবে। এই বজ্র ব্যবস্থাপনায় যে প্রশ্নগুলো যেগুলো 3 নম্বরে আসে এই অধ্যায় থেকে, যে জৈব ভঙ্গুর আর জৈব অভঙ্গুরের পার্থক্য লেখো, আসে 1 বছর অন্তর আর 1 বছর আসে। বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখো, 1 বছর অন্তর আর 1 বছর আসবে। বজ্র ব্যবস্থাপনায় 3 ইয়ারের ভূমিকা, এই 3টে কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে পুরো মার্কা মারা কোয়েশ্চেন একদম আসে পরীক্ষায়, মাথায় রাখো। 2 মার্কস কোয়েশ্চেন। স্ক্রাবার কি, ভরাটকরণ কি, কম্পোস্টিং কি, ই ওয়েস্ট কি, ইউট্রিফিকেশন কি, এগুলো 2 মার্কসের কোয়েশ্চেন। বিওডি কি, এগুলো সব 2 মার্কসের কোয়েশ্চেন, মাথায় রাখতে হবে। শর্ট কোয়েশ্চেন তো এই চ্যাপ্টার থেকে, মানে আমি বললাম কি, শর্ট কোয়েশ্চেন একটা হাফ পেজ দেবো, হাফ পেজ এই চ্যাপ্টারে, হাফ পেজ ওর ভেতর থেকে সব হাফ, মানে 1 পেজও দেবো না, হাফ পেজ। ওই হাফ পেজের ভেতরে যে কটা শর্ট কোয়েশ্চেন আছে ওর ভেতর থেকেই মাধ্যমিকে 100% আসবে, ঠিক আছে? তাহলে পরের ভিডিওতে আমরা আবার একটা অন্য ক্লাস নিয়ে আমরা আলোচনা